হাই নিউজে সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির, জানালেন অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত তথ্য। উঠে এলো ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার প্রসঙ্গ। কানাডায় জি7 সম্মেলনে 10 ঘণ্টায় 12টি বৈঠক মোদির। কানাডার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ চাওয়ার প্রস্তাবে রাজি নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। ইসরায়েলকে সন্ত্রাসী ইহুদি সরকার বলেও তো ট্রাম্পের হুঁশিয়ারির পরই যুদ্ধ শুরুর ঘোষণা তার। ইরান জুড়ে ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে 885 জন, আহত 1326 জন। তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা ট্রাম্পের। ওড়িশায় থাবা বসালো কলেরা, মারা গিয়েছেন 11 জন, আক্রান্ত 2000-এরও বেশি মানুষ। ওড়িশার 30টি জেলাকেই দেওয়া হয়েছে উচ্চ মাত্রার সতর্ক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি দুই রাষ্ট্রনেতার ফোনালাপের বিষয়টি জানিয়েছিলেন। তার কথায় মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে 35 মিনিট কথা হয়। তিনি আরও জানান, ট্রাম্পকে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন মোদী। শুধু তাই নয়, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কারোর মধ্যস্থতায় হয়নি বলেই ট্রাম্পকে জানিয়ে দিলেন মোদী। ওঠেনি বাণিজ্যের প্রসঙ্গ। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। তাই তার আগেই ট্রাম্প ও মোদির মধ্যে কথা হলো। আলোচনা হলো ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি এবং সন্ত্রাসবাদ নিয়ে। অপারেশন সিন্দুরের পরেই প্রথম মোদি এবং ট্রাম্পের মধ্যে সরাসরি কথা হলো। সেই কথা উল্লেখ করে বিক্রম মিশ্রি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা আমেরিকার প্রেসিডেন্টকে বলেছেন মোদি। তিনি ট্রাম্পকে এও জানিয়েছেন, পাকিস্তানের গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবে। একই সঙ্গে গত 9 মে মোদি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোনে কথা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে জানানো হয়েছে। মিশ্রি জানান, ভারতের ওপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে এমন কথা ভান্স মোদিকে জানিয়েছিলেন। তার উত্তরে মোদি ভান্সকে জানান, যদি এমন কোনো ঘটনা ঘটে তবে ভারত আরও বড় পাল্টা জবাব দেবে। মোদি ট্রাম্পের ফোনালাপে সেই বিষয়টি উঠে এসেছে। ট্রাম্পকে মোদি বলেন, ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে, ওদের সেনা ছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির প্রস্তাব আসে। মোদি ট্রাম্পকে জানিয়েছেন, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এবং পরে সংঘর্ষ বিরতি, এই পুরো ঘটনাক্রমে কখনো কোনো পরিস্থিতিতেই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি কিংবা আমেরিকার মধ্যস্থতার বিষয়ে আলোচনা হয়নি। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির বিষয়ে সরাসরি দুই দেশের সেনা স্তরে কথা হয়েছে। মোদি জোর দিয়ে জানিয়েছেন, ভারত কখনো মধ্যস্থতার বিষয়টি আগেও মানেনি, এখন মানে না, ভবিষ্যতেও মানবে না। শুধু তাই নয়, এই বিষয়ে ভারতে পূর্ণ মাত্রায় রাজনৈতিক সমন্বয় রয়েছে বলেও ট্রাম্পকে জানান মোদি। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। 9 मई की रात को उपराष्ट्रपति वैंस ने प्रधानमंत्री मोदी को फोन किया था। उपराष्ट्रपति वैंस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है। प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा। 9-10 मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया, उसके मिलिट्री एयर बेसिस को इनऑपरेबल बना दिया। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है
और ना ही कभी करेगा। মিস্ত্রি জানিয়েছেন মোদির কথা ভালোভাবে বুঝেছেন ট্রাম্প। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পকে মোদি এও জানিয়েছেন ভারত সন্ত্রাসবাদকে যুদ্ধ হিসেবেই বিবেচনা করে। পাশাপাশি জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুর এখনও জারি রয়েছে। দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথোপকথনের সময় ট্রাম্প আমেরিকায় যাওয়ার জন্য মোদিকে আমন্ত্রণও জানান। কানাডা থেকে ভারতে ফেরার পথে মোদি কি আমেরিকা ঘুরতে যেতে পারবেন জানতে চেয়েছিলেন ট্রাম্প। যদিও পূর্ব নির্ধারিত সফর থাকার কারণে তা এখনই সম্ভব হচ্ছে না বলে ট্রাম্পকে জানিয়েছেন মোদি। একই সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে ট্রাম্পকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনই জানালেন মিস্ত্রি। হাই নিউজ নেটওয়ার্ক। কানাডায় G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 ঘন্টায় 12টি বৈঠক করলেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে উঠে এসেছে নানা দিক। একই সঙ্গে কানাডার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিলেন মোদী। তাকে সমর্থন জানালেন কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নে। কানাডায় G7 বৈঠকে অতিথি হিসেবে হাজির ছিলেন মোদি। কার্নের আমন্ত্রণেই মোদির এই সফর। সম্মেলনের ফাঁকে দিনভর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি। কখনো তাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে, আবার কখনো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এছাড়াও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন মোদি। কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক এখন আবার নতুন করে চর্চায় এসেছে। কার্নের পূর্বসূরি জাস্টিন ট্রুডো জামানায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদে কানাডার মদত ঘিরে নয়াদিল্লি এবং অটোয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কার্নে অবশ্য ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন। G7 সম্মেলনে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেই দাবি দুই রাষ্ট্রপ্রধানের। উভয় দেশই একে অপরের রাজনীতিতে হাই কমিশনারের পুনরায় নিয়োগ করতে সম্মত হয়েছেন বলেই খবর। কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ব্যাখ্যা করেছেন মোদি। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে মজবুত করার জন্য নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী আমরা। কার্নের দাবি, দুই দেশই জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতার কথা ভাবছে। শুধু কার্নে নয়, অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক ফলপ্রসূ বলে দাবি করেছেন মোদি। ম্যাক্রোর সঙ্গে বৈঠক শেষে মোদি বলেন, একজন বন্ধুর সঙ্গে কথা বলতে পারা সবসময় আনন্দের। একই সঙ্গে ভারত ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়েও আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন মোদি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে ব্যতিক্রমী বলে ব্যাখ্যা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মেলোনির সঙ্গে বৈঠক সেরে মোদি জানান, ইটালি ও ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। এই বন্ধুত্বের ফলে উপকৃত হবে দুই দেশের মানুষই। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মাজের সঙ্গে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। এই বৈঠক করতে পেরে তিনি আনন্দিত বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমনের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ভবিষ্যতে ভারত এবং জার্মানি একই সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। ভারতীয় সময় বুধবার ভোরে কানাডা ছেড়ে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ চাওয়ার প্রস্তাবে যে তিনি রাজি নন তা বুঝিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই পর পর পোস্ট করে যুদ্ধ শুরুর ঘোষণা করলেন তিনি। ইসরায়েলকে সন্ত্রাসী ইহুদি সরকার বলেও ব্যাখ্যা করেছেন। খামেনি তার এক্স হ্যান্ডেল একাধিক পোস্ট করেন, তবে তার প্রথম পোস্টেই ছিল যুদ্ধ শুরুর ঘোষণা। সেই যুদ্ধ কার বিরুদ্ধে তা অবশ্য ওই পোস্টে স্পষ্ট করা হয়নি। ফার্সি ভাষায় করা ওই পোস্টের সঙ্গে খামেনি একটি ছবিও দেন। তাতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তরোয়াল হাতে একটি দুর্গের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে, তার পিছনে রয়েছেন অনুগামীরা, আর আকাশ থেকে উল্কা ঝরছে। সেই পোস্টের পরেই খামেনি ইসরায়েলকে পোস্ট বানে বিদ্ধ করেছেন। ওই পোস্টে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লেখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো ইহুদিবাদীদের প্রতি দয়া দেখাবো না। মঙ্গলবার খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। শুধু খামেনেইকেই নয়, ইরান তছনছ করে দেওয়ার হুমকি দেন তিনি। মঙ্গলবার রাতে ট্রাম্প তার নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে কয়েকটি পোস্ট করেন। তাতে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন। এছাড়াও ট্রাম্প মন্তব্য করেন, সাধারণ নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না, কিন্তু আমাদের ক্রমশ ধৈর্যচ্যুতি ঘটছে। একই সঙ্গে আরও একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য তিনি কোনো পদক্ষেপ করবেন না। তিনি লিখেছেন, আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বার করে হত্যা করব না, অন্তত এখন নয়। ট্রাম্পের পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের অবস্থান স্পষ্ট করলেন খামেনেই। যদিও তিনি সরাসরি ট্রাম্প বা আমেরিকাকে নিশানা করেনি। শুধু ট্রাম্প নয়, ইসরায়েল ও খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেয়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ ইরাকের ক্ষমতাচ্যুত একনায়ক সাদ্দাম হুসেনের ফাঁসির প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি দেন। প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের কি চরম পরিণতি হয়েছিল ইরান যেন তা মনে রাখে। ইরানের ওপর গত শুক্রবার থেকেই হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর। দুই দেশের সংঘাতের আবহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, উত্তর পূর্ব তেহরানে একটি ব্যাংকারে সপরিবারে আশ্রয় নিয়েছেন খামেনেই। সেই গোপন ডেটা থেকেই যুদ্ধ শুরুর কথা বলেন খামেনেই। হাই নিউজ নেটওয়ার্ক। ইরান জুড়ে ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত কমপক্ষে 585 জন নিহত হয়েছেন। এছাড়া আরও 1326 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক নাগরিক এবং 126 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি নিহতদের পরিচয় ও পেশা নিশ্চিত হওয়া যায়নি এখনো। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা দিয়েছিলেন। তারপরে আশঙ্কা করা হয়েছিল বড় হামলা হতে চলেছে এই শহরে। গত শুক্রবার ইরানের মাটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ছিল পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ইরান। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই এই হামলা। অন্যান্য ক্ষেত্রে সাধারণত মৃতের তথ্য প্রকাশ্যে আনে না ইরান। তবে তাদের তরফে জানানো হয়েছিল 224 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায়। যুদ্ধের ষষ্ঠ দিনে ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে আমেরিকার মানবাধিকার কমিশনের তরফে, যেখানে জানানো হয়েছে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে 585 জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও 1326 জন। এদের মধ্যে 239 জন সাধারণ নাগরিক ও 126 জন নিরাপত্তা বাহিনীর জওয়ান। ইসরায়েলকে জবাব দিতে ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি এবার সুপারসনিক মিসাইল ছুড়েছে ইরান। জানা যাচ্ছে, যদিও ইরানের হামলায় সেখানে খুব বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে তেহরানের ইসরায়েলের হামলায় বড় ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে বসবাসকারী স্থানীয় ও বিদেশিরা তেহরান ছেড়ে পালাতে শুরু করেছেন। পেট্রোল পাম্পগুলিতে দেখা গিয়েছে গাড়ির ভিড়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা দিয়েছেন। তারপরই আশঙ্কা করা হচ্ছিল বড় হামলা চলতে পারে এই শহরে। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষা আসতে না আসতেই ওড়িশায় থাবা বসালো কলেরা। জলবাহিত এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে উপকূলবর্তী একাধিক জেলায়। 10% মানুষ ভিব্রিও কলেরা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যে মারা গিয়েছেন 11 জন। আক্রান্ত হয়েছেন 2000-এরও বেশি মানুষ। এই অবস্থায় ওড়িশার 30টি জেলাকেই দেওয়া হয়েছে উচ্চমাত্রার সতর্কবার্তা। বিশেষ করে যাজপুর, ঢেনকানাল, কেওনঝাড়, ভদ্রক ও কটক এই 5টি জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। যাজপুর জেলার কিছু এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব আগেই দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হয় এই সংক্রমণ। পরে বিভিন্ন জেলার হাসপাতালে পাঠানো নমুনার পরীক্ষা নিশ্চিত হয় এটি সাধারণ ডায়রিয়া নয়, ভিব্রু কলেরি ভাইরাস সংক্রমণ। যত নমুনা পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে 10% কলেরার অস্তিত্ব মিলেছে। বুধবার 300-রও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতেও রাজ্যবাসীকে সচেতন করতে সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। জেলার সব কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে 1 সপ্তাহের জন্য বাধ্যতামূলক পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিক, আশাকর্মী, অঙ্গনারী কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা জারি করার পাশাপাশি যাজপুর রাস্তাঘাটের খাবারের দোকান, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে সর্বসাধারণের জন্য ভোজের অনুষ্ঠান করতে হলে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাজপুরে চলছে 45টি মোবাইল হেলথ ক্যাম্প, 40টি মোবাইল মেডিকেল টিম। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যাজপুরে 220 জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমছে ঠিকই, তবে আবার সংক্রমণ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ফলে জনগণকে সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করছে সরকার। হাসপাতালগুলিতে 30 মিনিট অন্তর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। শহরের হোটেল, মিষ্টির দোকান, রেস্তোরাঁয় চলছে তল্লাশি অভিযান। ভুবনেশ্বর ও কটকে বেশ কয়েকটি হোটেল ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। বহু প্রচারমূলক সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে গ্রামীণ এলাকায়। পরিশুদ্ধ জলপান, হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হচ্ছে। 2 দিন ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের একটি দল উড়িষ্যায় রয়েছে। বুধবার উড়িষ্যা সরকারের স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তাদের বৈঠক হবে এই বিষয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে একাধিক বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হলো। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা যাওয়ার অন্তত 14টি বিমানের যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দিল্লির বিমানবন্দরে কমপক্ষে 14টি উড়ানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে, সেই কারণেই 14টি বিমানের যাত্রাপথ বদলানো হয়। ভোপালগামী 6টি বিমান, চণ্ডীগড়গামী 3টি বিমান, অমৃতসরগামী 2টি বিমান, আহমেদাবাদগামী 1টি বিমান, বেনারসগামী 1টি বিমান এবং লখনৌগামী 1টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে, যার জেরে দিনভর নাজেহাল হয়েছেন যাত্রীরা। ভোগান্তি এড়াতে বিমান সংস্থাগুলিও বিবৃতি দিয়ে যাত্রীদের নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। জট কাটল কলেজে ভর্তি প্রক্রিয়ার। বুধবার থেকে কেন্দ্র পোর্টাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে এআই প্রযুক্তি সহ একাধিক বিষয় পরিবর্তন এনেছে শিক্ষা। প্রতি আদালতের নির্দেশে ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে জট পেকেছিল। অবশেষে সেই জট কাটিয়ে ওঠার পর কলেজে ভর্তির পোর্টাল চালুর কথা মঙ্গলবার ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, 18 জুন সকাল 10টা থেকে আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের শেষ তারিখ 1 জুলাই। এছাড়া তিনি আরও জানান, প্রথম দফার ভর্তি প্রক্রিয়া মিটলে তারপর কোন কলেজে কোন বিভাগে কত আসন ফাঁকা তার তালিকা প্রকাশিত হবে। এই সময় পড়ুয়ারা চাইলে নতুন করে নিজেদের পছন্দের কলেজে পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে নতুন করে ভর্তির ফি আর দিতে হবে না, বরং নতুন কলেজে যতটা অতিরিক্ত ফি লাগছে সেই টাকা দিলেই চলবে। পোর্টালে আবেদন করতে হলে প্রথমে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগইন। একবারে সর্বাধিক 25টি কলেজে আবেদন করা যাবে। একাধিক বিষয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। মেধা তালিকা অনুযায়ী আসন বন্টন হবে। সমস্ত তথ্য মিলবে পোর্টালে। SMS ও ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। প্রফেশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকছে AI চ্যাটবট বিনা। আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময় সবকটি কলেজের সবকটি বিষয় সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে। এবছর উচ্চ শিক্ষা বিভাগ 17টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460টি কলেজে আবেদন করা যাবে। তবে স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক। মন্দারমণির উত্তাল সমুদ্রে বেপরোয়াভাবে স্নান করতে নেমে তলিয়ে গেল 3 পর্যটক। ওই পর্যটকদের ডুবতে দেখে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে স্পিড বোট নিয়ে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে কর্তব্যরত পুলিশ ও স্থানীয়রা। মন্দারমণি থানার সূত্রের খবর, পর্যটকরা মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সেই সঙ্গে সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করেই তারা সমুদ্রের গভীরে চলে গিয়েছিলেন। আর তারপরেই বিপজ্জনক এই ঘটনাটি ঘটে। মন্দারমণি উত্তাল সমুদ্রে বেপরোয়াভাবে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 3 পর্যটক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলের দিকে। ওই পর্যটকদের ডুবতে দেখে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে স্পিড বোট নিয়ে তাদের উদ্ধার কার্যে ঝাঁপায় কর্তব্যরত পুলিশ ও স্থানীয়রা। এদের মধ্যে 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে জানায়। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো পর্যন্ত একজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। মন্দারমণি কোস্টাল থানা সূত্রে জানানো হয়েছে, মৃত পর্যটক বারাসাতের বাসিন্দা, নাম হোসান হোসেন, বয়স 16। হাসপাতালে চিকিৎসাধীন অপর এক পর্যটকের বাড়ি মধ্যমগ্রামে, নাম শেখ আনিস ইসলাম, বয়স 18। এখনো আদাহাটার বাসিন্দা জিয়াউল হক নিখোঁজ রয়েছে। সমুদ্রে তলিয়ে যাওয়ায় জিয়াউল হকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পর্যটকরা অন্যদের মতোই সমুদ্র স্নানে নেমেছিল। তবে সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করেই বেশ খানিকটা গভীরে চলে যান ওই 3 পর্যটক। ঢেউয়ের ধাক্কা সামলে তারা আর ফিরতে পারছিলেন না। ঘটনাটি দেখতে পেয়ে সমুদ্রের পাড়ে অবস্থিত পর্যটকদের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। ঘটনা নজরে আসতেই স্পিড বোট নিয়ে উদ্ধারে ঝাঁপায় পুলিশ। অচেতন অবস্থায় 2 পর্যটককে উদ্ধার করা গেলেও ঢেউয়ের ধাক্কায় একজন তলিয়ে গিয়েছে বলেই প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে। মন্দারমণি থানা সূত্রে খবর, পুলিশের প্রাথমিক অনুমান ওই পর্যটকরা মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নানে নেমেছিলেন। সেই সঙ্গে সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করেই তারা বিপজ্জনকভাবে গভীরে চলে গিয়েছিলেন। আর তারপরেই সেই বিপজ্জনক ঘটনাটি ঘটে। এই মুহূর্তে নিখোঁজ পর্যটকের সন্ধানে স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হাই নিউজ নেটওয়ার্ক। মৌসুমের শুরুতে রূপালী শস্য ইলিশে ভরপুর হয়ে ফিরছে একের পর এক মৎস্যজীবী ট্রলার। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বন্দরে ইতিমধ্যেই 30 থেকে 50 টন ইলিশ নিয়ে নোঙর ফেলেছে বেশ কয়েকটি মাছ ধরা নৌকো। প্রতিটি ইলিশের ওজন 800 গ্রাম থেকে 1 কেজির আশেপাশে, যা এই সময়ের জন্য অত্যন্ত আশাজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার সকাল থেকেই নামখানা বন্দরের পাইকারি বাজারে শুরু হয়ে গেছে ইলিশ বিক্রি। বাজারে প্রথম দফায় ইলিশ নামতেই তা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে। মূলত সুন্দরবন উপকূল ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে চলা ট্রায়াল ফিশিংয়ে এই সফলতা ধরা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবী সংগঠন। নামখানার মৎস্যজীবী নেতা বিশ্বজিৎ মাঝি হাই নিউজকে বলেন, এই বছরের সাগরে ইলিশের আনাগোনা বেশ ভালো। গত কয়েকদিনের যাত্রায় প্রায় সব ট্রলারই রূপালী ফসল নিয়ে ফিরেছে। বড় আকারের মাছ যেমন ধরা পড়েছে, তেমনি সংখ্যাও যথেষ্ট আশাবঞ্জক। এটা যদি বজায় থাকে তবে আগামী সপ্তাহ থেকেই বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে। এটা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না, একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায়। অন্যদিকে রাজ্য মৎস্য দপ্তরের এক কর্তা জানান, এই মুহূর্তের তথ্য অনুযায়ী মাছের পরিমাণ ও গড় ওজন দুটোই ইতিবাচক। ফলে সরবরাহ যেমন বাড়বে, তেমনি দামও থাকবে সাধারণের নাগালে। বাঙালির রান্নাঘরে ইলিশ ফিরবে বলেই আমাদের অনুমান। গত বছরের তুলনায় এবার মৌসুমের শুরুতেই বড় আকারের ইলিশ ধরা পড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ বাজারে উঠছে ব্যাপক হারে। একাধিক পাইকারি ব্যবসায়ীর দাবি, প্রথম দফায় মাছের দর কিছুটা বেশি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ বাড়লে তা কমে আসবে। নামখানা বন্দরের এক মাছ ব্যবসায়ী রমেশ হালদার জানান, আজকে যে মাছ উঠছে তা দেখতে বেশ ভালো, বড় ইলিশ চকচকে। আজ হয়তো কেজি প্রতি দাম থাকবে 1200 থেকে 1400 টাকার মধ্যে, তবে এক সপ্তাহের মধ্যেই তা নামবে 800 থেকে 1000 টাকায়। সরবরাহ বাড়লে দাম আরও কমবে। পূর্ব অভিজ্ঞতা বলছে, যদি এই প্রবণতা বজায় থাকে তবে রাজ্যের বাজারগুলিতে আগামী 2 সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ পৌঁছে যাবে। এতে খুশি শুধু ব্যবসায়ী বা মৎস্যজীবীরাই নন, খুশি শহর ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষজন। এই বছর বর্ষা অপেক্ষাকৃত নিয়মমাফিক এসেছে। সাগরের লবণাক্ততা, তাপমাত্রা ও জল স্রোতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সাগরের লবণাক্ততা, তাপমাত্রা ও জলস্রোতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মৎস্যজীবীরা মনে করছেন, পরিবেশগত এই সামঞ্জস্যের ফলেই ইলিশের আগমন সময় মতো ঘটেছে। হাই নিউজ নেটওয়ার্ক। এতদিন প্রেমের গুঞ্জন, বিয়ের গুঞ্জন চলছিল, এবার যেন সরাসরি সেই গুঞ্জনকেই সত্য প্রমাণ করলেন রশ্মিকা এবং বিজয়। অভিনেত্রীকে বিজয়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নায়ক নাকি তার সব। এই উত্তরেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে এক করে ফেলেছেন। কয়েক আগে কুবারা ছবির গান আর ট্রেলার মুক্তি পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছবির অভিনেতা সহ পুরো টিম, উপস্থিত ছবির নায়িকা রশ্মিকা মন্দানাও। সেখানেই এক সাংবাদিক শতান প্রশ্ন করলেন, নায়িকার কাছে বিজয় দেবেরা কোনটা কতখানি। হাসিতে লজ্জা থেকে সেদিন তার জবাব ছিল, নায়কই নাকি তার সব। রশ্মিকার উত্তর শুনে উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত প্রত্যেকেই। এবারে কি তাহলে তাদের বিয়ে? এমন প্রশ্নও তুলে দিয়েছিল অভিনেত্রীর বক্তব্য। দিন কয়েক যেতে না যেতেই ফের যুগল একসঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন। মঙ্গলবার বিজয় রশ্মিকা এক গাড়িতে বিমানবন্দরে। খবর, দুজনেই একসঙ্গে বাড়ির পথে। ছবি শিকারীরা এমন দুর্লভ মুহূর্তে ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিতেই শোরগোল শুরু। সঙ্গে এক ঝাঁক প্রশ্ন, তারা কি একসঙ্গে কোথাও থেকে ফিরলেন? রশ্মিকাকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন বিজয়, নাকি তার উল্টোটা? প্রশ্নের উত্তর মেলেনি, কারণ চর্চিত তারকা যুগল মুখোশে মুখ ঢেকে চোখের পলকেই গাড়ি চেপে বেরিয়ে গিয়েছেন।
তবে তারা সম্পর্কে আছেন এই ঘটনা আরও একবার প্রমাণিত। বিজয় রশ্মিকার একসঙ্গে ঘরে ফেরার ছবি এবং মুহূর্ত দেখে তাদের ঘনিষ্ঠদের দাবি 4 হাত এক হতে বোধহয় আর বেশি দেরি নেই, তাই তারা অবশেষে এভাবে প্রকাশ্যে। উল্লেখ্য, রশ্মিকা এবং বিজয় দুই অভিনেতা অভিনেত্রী বহুদিন ধরেই চর্চিত তাদের সম্পর্ক নিয়ে। মাঝে তাদের বিয়ের প্রসঙ্গ নিয়ে উঠেছিল জোর চর্চা, একসঙ্গে বাইরে ঘুরতেও দেখা গিয়েছে তাদের। এত সবকিছুর পর অনুরাগীদের মনে ধারণা স্পষ্ট হচ্ছে তাদের সম্পর্ক নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।